আর্জেন্টিনা আর স্পেন দুই দলই ফুটবলটা প্রায় একই ধাঁচে খেলতে চায়। তাদের ভেতরে ট্যাকটিক্যাল সাদৃশ্য আছে অনেকগুলো, আবার কিছু বৈসাদৃশ্যও আছে। দিন শেষে এই ম্যাচটা কোথায় হবে নির্ধারণ প্রশ্ন হচ্ছে সেটা। খালি চোখে আপনি একটা ব্যাপার বোধহয় স্পষ্টতই দেখতে পারেন যে এই ধরনের ম্যাচ সাধারণত মিডফিল্ড ব্যাটেলটাই শেষ পর্যন্ত ডিসাইড করে দেয়। মানে এক পাশে রদ্রি, ফাবিয়ান রুইজ অথবা পেদ্রি, মানে হতে পারেন পেদ্রি, দানি ওলমো, অন্য পাশে এনজো ফার্নান্দেজ, অন্য পাশে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, অন্য পাশে লিয়ান্দ্রো পারেদেস। এই মিডফিল্ড ব্যাটেলটাই আসলে ম্যাচের ডিসাইডিং ফ্যাক্টর হবে কিনা। আমরা বলছি লামিন ইয়ামাল আর লিওনেল মেসির ম্যাচ, কিন্তু দিন শেষে আসলে একটা টিমই তো বিশ্বকাপ জেতে, এবং সেখানে যে দলটা ট্যাকটিক্যালি ম্যাচটা ডমিনেট করতে পারে তারাই জেতে। আর ডমিনেট করতে গেলে আপনার মিডফিল্ড ডমিনেশন আসে সবার আগে। এই মিডফিল্ড ডমিনেশনের ক্ষেত্রে বা ট্যাকটিক্যালি ডমিনেশনের ক্ষেত্রে এবারের বিশ্বকাপে সব থেকে এগিয়ে আছে আসলে স্পেন। তারা যেভাবে কন্ট্রোলড ওয়েতে ফুটবলটা খেলেছে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। সেটা তাদেরকে এই জায়গায় ফাইনালের আগে সেই অ্যাডভান্টেজটা আলটিমেটলি দিচ্ছে। দেখেন ওভারঅল স্পেন যতগুলো ম্যাচ খেললো সেখানে ওই সাকসেসফুল বল পজিশন ধরে রাখা বা বল পজিশনের হিসেবেও যদি করি সেখানে 63% প্লাস বল পজিশন গ্রুপ স্টেজ, নকআউট স্টেজ সব কিছু মিলিয়ে স্পেনের কাছে আছে। আবার তারা যখন আসলে বল লুজ করছে তখনও তাদের যে রিয়াকশনটা, তারা যেভাবে বলগুলো ইন্টারসেপ্ট করছে, কেড়ে নিচ্ছে, সেটা আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যদি তারা স্পেনকে এই মেটলাইফ স্টেডিয়াম বা হচ্ছে নিউ জার্সির এই স্টেডিয়ামটায় তারা যদি বিট করে সেই শিরোপাটা জিততে চায়। আর্জেন্টিনা বল পজিশন নিয়ে খেলতে চায়, কিন্তু আর্জেন্টিনা বল পজিশনের দিকে কতখানি ছুটবে প্রশ্ন হচ্ছে সেটা। এবারের বিশ্বকাপে একটা নতুন ট্রেন্ড দেখা গেছে, সেটা হচ্ছে লো ব্লক ডিফেন্ডিং। সেইটা করেছে ফ্রান্স, করছে স্পেন, করছে আর্জেন্টিনা। সময়ের প্রয়োজনে তারা লো ব্লক ডিফেন্ডিং করেছে তাদের চেয়ে অনেক কম শক্তিশালী দলগুলোর বিপক্ষেও। আর্জেন্টিনা যদি সেই ক্ষেত্রে বল পজেশনে স্পেনের তুলনায় পিছিয়ে থাকে, সেই ক্ষেত্রে আর্জেন্টিনা কি আসলে লো ব্লক ডিফেন্ডিংয়ে যাবে? এবং যদি আর্জেন্টিনা লো ব্লক ডিফেন্ডিংয়ে যায়, মুশকিলটা হচ্ছে অন্য জায়গায় যে স্পেন যেহেতু হাই প্রেসিং টিম এবং তাদের ডিফেন্সিভ লাইনটাও বেশ খানিকটা উপরে উঠে আসবে, সেই ক্ষেত্রে আর্জেন্টিনার প্লেয়িং জায়গাটা, মানে মাঠটাকে যদি স্কুইজ করে নিয়ে আসা হয়, সেই ক্ষেত্রে স্পেন আরও বিটুইন দ্য লাইন যাওয়ার সুযোগ হয়তো খুঁজতে পারে, আর আর্জেন্টিনার জন্য মাঠটা আরও বেশি সংকুচিত হয়ে যেতে পারে। এখন সেই ক্ষেত্রে লিওনেল মেসিকে আপনি যদি ওপরে রেখে যান, কথার কথা, তাহলে একজন রানার আপনার লাগবে ডিফেন্স লাইনের পেছনে দৌড়ানোর জন্য, সেটা হতে পারেন হুলিয়ান আলভারেজ। এবং এইখানে স্পেনের ওই ডিফেন্সিভ লাইনটা ফাঁকি দেওয়াটা আর্জেন্টিনার জন্য এই ম্যাচে হয়তো জরুরি হতে পারে স্পেনের হাই ডিফেন্সিভ লাইনের এগেনস্টে। আবার হাই ডিফেন্সিভ লাইনের পেছনে যে ব্যাক স্পেসটা থাকে সেটাও হচ্ছে আলভারেজ বা হচ্ছে আপনি যদি ধরেন লিওনেল মেসি। মেসি হয়তো এত প্রেসে উনি যাবেন না, কারণ 61% টাইম উনি মাঠে আসলে হাঁটে নেই, সেই স্ট্যাটও আলটিমেটলি বের হয়ে গেছে। ওইটা আর্জেন্টিনা এক্সপ্লোর করতে চাইবে। তবে স্পেনকে যদি, যেহেতু হাই প্রেসিং এর কথা আপনি বললেন, সেখানে স্পেনকে আটকাতে গেলে আর্জেন্টিনার ম্যান মার্কিং এর দিকে ভুলেও আলটিমেটলি যাওয়া যাবে না, তাদের জোন ওয়াইজ কাভার করতে হবে। রিজনটা হচ্ছে স্পেনের এই ফুটবলাররা পজিশন অল্টার করে প্রচন্ড পরিমাণে। আপনি ওয়ার্থাবালকে দেখবেন, তিনি মাঠের মাঝখানটায় নেমে আসছেন। ফাবিয়ান রুইজ হচ্ছে সেন্টার মিডফিল্ডের জায়গাটা কন্ট্রোল করছেন। রড্রি কি করেন সেটা নিয়ে তো আমরা অনেকগুলো কথা আলটিমেটলি এবারে বিশ্বকাপে বলে ফেলেছি। এবং এই জায়গায় আলটিমেটলি গেম চেঞ্জারের কাজটা দানি অলমোর কাছ থেকে আমরা লাস্ট ম্যাচেও দেখেছি, এই ম্যাচেও দেখতে পারেন যে খুব কুইক একটা টাচ। সো আর্জেন্টিনা যদি ম্যান মার্কিং এর দিকে যায়, এই ম্যাচ তাদের ভুগলেও ভুগতে হতে পারে। দানি অলমোর কথা বলে ভালো করছেন। দানি অলমো বিশ্বকাপের ফাইনালে গোল করতে চান। ম্যাচের আগে একটা ইন্টারভিউতে তিনি এটা বলেছেন। এই ধরনের ম্যাচে কেন দানি অলমো বেশ গুরুত্বপূর্ণ। যেটা হয়, মিকেল ওয়াইয়ারথাবাল যদি স্টার্ট করেন, ওয়াইয়ারথাবাল যে কাজটা করেন, ওয়াইয়ারথাবাল প্রচুর সময় আপনি অনেকবার তাকে দেখবেন তিনি নিচে নেমে যাচ্ছেন, এবং নিচে নামার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে তিনি আসলে অপোনেন্টের সেন্টার ব্যাককে ড্র্যাগ করতে চান। তাতে কিছুটা স্পেস তৈরি হয়, সেই স্পেস দিয়ে দানি অলমোরা আবার পরে গিয়ে সেকেন্ড লাইন রানগুলো নেন। এখন দানি অলমোর পজিশনটা এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তিনি আবার স্ট্রাইকারের ঠিক পেছনে খেলছেন। এইবারের বিশ্বকাপের যে নতুন আরেকটা ট্রেন্ড, যে হাই প্রেস যখন দলগুলো করছে সেখানে তখন দুজন স্ট্রাইকারকে আপনি দেখতে পাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে। দলগুলো যেহেতু এখন অনেকটা মানে 4-4-2 আবার ফেরত এসছে, আমরা বলছি যে 4-4-2 ফরমেশন অনেকটা আগের দিনের মতো ফেরত এসছে, তাই একজন স্ট্রাইকার যখন প্রেস করতে যাচ্ছেন তখন আরেকজন স্ট্রাইকার তিনি আসলে মূলত সেকেন্ড লাইনের প্রেসিং এর কাজটা করছেন। কিন্তু এই ক্ষেত্রে দানি অলমো যে কারণে ট্যাকটিক্যালি অনেক বেশি শার্প, যেটা আর্জেন্টিনার ক্ষেত্রেও মনে হয় এই ম্যাচে অনুসরণীয়। দানি অলমো যখন ধরুন দিবু মার্টিনেজের পায়ে বল, আর্জেন্টিনা নিচ থেকে খেলা বিল্ড আপ করতে চায়, এখন দুজন সেন্টার ব্যাক আমরা বক্সের ভেতরে দেখি, লিসান্দ্রো অথবা কুতি রোমেরো দেখেন, এইখানে হয়তো আমরা দেখবো যে ওয়াইয়ারথাবাল প্রেস করতে উপরের দিকে যাচ্ছেন। দানি অলমো যখনই প্রেসটা যদি একবার আর্জেন্টিনা
উপরেও ফেলে, উতরে যদি যায়ও, সেখান থেকে দানি অলমো খুব টাইমলি আবার নিজের রিপোজিশনে চলে যান, এবং যে কাজটা তিনি করছেন সে কাজটা হচ্ছে মিডফিল্ডে তিনি নাম্বার বাড়াচ্ছেন। এইখানে আর্জেন্টিনার দুশ্চিন্তাটা যে দানি অলমো যদি অত দ্রুত শেপে ফিরে যান, তখন আর্জেন্টিনাকে ওই জিনিসগুলো ব্রেক করতে পারতে হবে। আপনি স্পেনের 2 ফুল ব্যাককে বিট করতে চাইবেন, মানে ব্যাটেল তো আসলে এখানে একটা হবেই, যে মার্ক করে আপনাকে এক সাইডে মার্ক করবে বা করার চেষ্টা করবেন। লিওনেল মেসি থাকবেন ওই সাইডে, থাকার কথা আইডিয়ালি, কারণ মেসি এখন অনেকটুকু ডান পাশে খেলার চেষ্টা করছেন, যেহেতু মাঝখান দিয়ে অনেক সময় আমরা দেখি আর্জেন্টিনা ব্রেক করতে না পারলে লিওনেল মেসিকে আমরা ওই দিকে দেখেছি। এখন এই ম্যাচে কী হবে বলা মুশকিল, কারণ আর্জেন্টিনা আগের ম্যাচগুলো যেভাবে যে প্রতিপক্ষের এগেন্সে খেলেছে, এইখানের ব্যাপারটা সেরকম হওয়ার কথা নয়। আর্জেন্টিনা মাঝখান দিয়ে ব্রেক করার চেষ্টা করবে, কিন্তু ওই মাঝখান বরাবর স্পেন কেন শক্তিশালী বলা হয়, স্পেন কখনো এই বিশ্বকাপে আউট অফ শেপ হয়েছে কিনা প্রশ্ন হচ্ছে সেটা। মানে পেদ্রো পোরো আর মার্ক কুকুরেয়া, এই দুজন যখন ওপরের দিকে ওঠেন তো ওঠেন, না উঠলে তারা যদি দেখেন তাদের উইঙ্গাররা, ধরেন এক পাশে আপনি লামিনী আমাকে যদি দেখেন যে তিনি কাট ইনসাইড করে ভেতরে ঢুকছেন, তখন তারা আবার ওই মিডফিল্ড পজিশনে দাঁড়িয়ে থাকছেন। ওইটা আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জিং। মানে আর্জেন্টিনা যদি লো ব্লক ডিফেন্ডিংয়ে যায়, সেখান থেকে খুব দ্রুত উঠে আসাটা আর্জেন্টিনাকে এই ম্যাচে ঝামেলায় ফেলতে পারে। আপনি 2 ফুল ব্যাকের মার্ক করার কথা বলছিলেন, আমি বলবো 2 ফুল ব্যাককে আপনার ট্র্যাকও করতে হবে। রিজনটা হচ্ছে মার্ক কুকুরে এবং পেড্রো পোরো। মার্ক কুকুরের ক্ষেত্রেই দেখেন, মার্ক কুকুরে এবারের বিশ্বকাপে 5th প্লেয়ার, মানে ওই লিস্টের দিক থেকে যিনি হচ্ছে টপ ডিস্টেন্স কাভার করেছেন। মানে হচ্ছে আপনার 2 ফুল ব্যাকে পেড্রো পোরোর কাছ থেকে আপনি লাস্ট দিন গোল দেখেছেন। পেড্রো পোরো কোথা থেকে গোল দিয়েছে, অলমোস্ট হচ্ছে কি আপনার মিডফিল্ডের একটু ওপরের লাইন থেকে, অনেকটা মিড জোন থেকে হচ্ছে তিনি ওই গোলটা দিয়েছেন। সুতরাং এই 2 ফুল ব্যাককে যদি আপনি ট্র্যাক না করেন, এই 2 ফুল ব্যাককে যদি আপনি পেছনে তাদের স্পেসে প্রেশার দিয়ে না ফেলতে পারেন, তাহলে হচ্ছে কি আলটিমেটলি ওখান থেকেও প্রচুর ক্রস স্পেন কিন্তু জেনারেট করতে চাইবে। দুজন ফুল ব্যাক একটা দলের, যার 2টো গোল আছে একজনের, পেদ্রো পোরোর রাইট ব্যাকের, আর লেফট ব্যাকের আছে 2টা অ্যাসিস্ট। এখানেই বুঝতে পারছেন স্পেনের শক্তিটা আসলে কোন জায়গায়। এখন পাউ কুবার্সি আর আইমারিক লাপোর্ট, এই দুজনকে আপনি বিট করবেন কি করে? হুলিয়ান আলভারেজ বলতে পারেন যে আমি তো আতলেতিকো মাদ্রিদে পাউ কুবার্সিকে বিট করেছি, এখন কেন পারবো না? পরীক্ষাটা তো সেরকমই হওয়ার কথা। দেখেন, 2 দলের হিসেব করলে হচ্ছে 18 আর 6 24 জন প্লেয়ারই হচ্ছে স্প্যানিশ লা লিগায় খেলে। সুতরাং একজন আরেকজনকে খুব ভালো মতোই জানেন। ইনফ্যাক্ট হচ্ছে বার্সেলোনাও তো এই হাইলাইনটা মেনটেন করে, এবং বার্সেলোনার সেই হাইলাইনেরও হচ্ছে মেইন পিলার অলমোস্ট হচ্ছে এই পাউ কুবার্সি। ওই যে আপনার শুরুর দিকে বলছিলাম, ওই ব্যাক লাইনের জায়গাগুলো যদি হচ্ছে এক্সপ্লোর করা যায়, বা হচ্ছে স্পেনকে যদি মিডফিল্ডে বল লুজ করানো যায়, স্পেনের কাছ থেকে বল কেড়ে নেওয়া যায়, তখন হচ্ছে আর্জেন্টিনা ওই কাজটা করতে চাইবে। কারণ আর্জেন্টিনার কিন্তু নিচ থেকে ওপরে উঠতে, পাসগুলো সার্কুলেট করতে খুব বেশি সময় কিন্তু লাগে না। আর্জেন্টিনা ওই কাজটাই এই ম্যাচে আলটিমেটলি করতে চাইবে। রদ্রির কাজটা আসলে কি হবে, বা এই যে আমরা বলছি যে মিডফিল্ডে স্পেনকে আসলে আটকাতে চাইবে আর্জেন্টিনা, সেটা কি করে সম্ভব? স্পেনের কাছ থেকে বল কেড়ে নেওয়া তো বেজায় কঠিন কাজ, এবং বল পজিশন পায় স্পেন এত কমফোর্টেবলি খেলে যায় যে তাদের বিপক্ষে পেরে ওঠাটাই অনেক সময় মুশকিল হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ইজ দ্য ম্যান, যার এই ক্ষেত্রে মানে এই বিশ্বকাপে তাকে আপনি যে রোলে দেখেছেন, অনেক সময় বক্সের ভেতর দেখছেন, অনেক সময় তাকে আপনি অ্যাটাকিং সাইডে দেখছেন, কিন্তু আমার কাছে মনে হয় অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এই ম্যাচে, স্পেশালি এই ফাইনাল ম্যাচে, তাকে মিডফিল্ডে অনেক বেশি সময় কাটাতে হতে পারে। আপনি এইভাবে যদি ধরে নেন যে লিয়ান্দ্রো পারেদেসকে আপনি 2 সেন্টার ব্যাকের মাঝখানে পাচ্ছেন, যখন স্পেনে পায় বল, তখন যদি লিয়ান্দ্রো পারেদেসকে আপনি সেন্টার ব্যাকের সামনে প্রোটেকশন হিসেবে রাখেন, সেই ক্ষেত্রে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ইজ দ্য ম্যান, যিনি আসলে ওই প্রেসটা ইনিশিয়েট করতে পারেন মিডফিল্ড থেকে, এবং তারপরে সেখান থেকে বল পাওয়া গেলে এনজো ফার্নান্দেজের কাজটা আসলে হওয়ার কথা আর একটু সামনের দিকে। এখন এইখানে ম্যান মার্কের হিসাব যদি আমি বাদ দিলাম, যে ঠিক আছে ম্যান মার্ক করে খেলা, ম্যান টু ম্যান মার্ক করা এই বিশ্বকাপের ফাইনালে খুবই কঠিন, কিন্তু আদতে আমার কাছে মনে হয় যে বিশ্বকাপের ফাইনালের মতো ম্যাচে ম্যান টু ম্যান একটা মার্কিং ডিস্টেন্স থাকেই। এইটা ছাড়া এই ধরনের ফাইনালে খেলা খুব কঠিন, মানে সতর্ক না হয়ে উপায় কই। কিন্তু হচ্ছে ওই যে স্পেনের বিপক্ষে আপনি যে সতর্ক হবেন, তখন স্পেনের এই অ্যালেক্স বায়ানা, লামিন ইয়ামাল, ওয়ারথাবাল, দানি অলমো, ওদের হচ্ছে এই ক্যারেক্টারিস্টিক্সগুলাই যেগুলো আমরা এবারের বিশ্বকাপে দেখেছি, সেগুলো আপনাকে ওই ম্যান মার্কিংটা এনি টাইম বিট করে দিতে পারে। ফাইন, এখন আর্জেন্টিনাও আসলে তাদের সেকেন্ড অপশন কি হবে, সেট পিসটাকে তারা টার্গেট করবে। কারণ এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার কাছ থেকে আমরা অলমোস্ট 4টা গোল আমরা দেখে ফেলেছি, যেটা তারা সেট পিস সিচুয়েশন, কর্নার, ফ্রি কিক, সেগুলো কাজে লাগিয়ে তারা করেছে, এবং এই জায়গায় স্পেনের সেটা আর্জেন্টিনা তারা সেখানে আসলে কাজে লাগাতে চাইবে। এবং আর্জেন্টিনারও যদি শক্তির জায়গা বলেন, সেটা হচ্ছে লিওনেল মেসি সমৃদ্ধ যে মিডফিল্ড লাইন আপটা রয়েছে, সেটাকেই আপনার ধরতে হবে। মেসি যখন হচ্ছে মিডফিল্ডে অপারেট করেন, রাইট সাইড থেকেও তিনি হচ্ছে গিয়ে অ্যাসিস্ট
সাপ্লাই দিচ্ছেন মিডফিল্ড থেকে, তিনি হচ্ছে গিয়ে পেনাল্টি এরিয়ার ভেতর অপোজিশন বক্সে ঢুকে পড়ছেন। ওইটাও হচ্ছে গিয়ে স্পেনের জন্য চ্যালেঞ্জিং কাজ হবে, মানে রড্রির মেইন টার্গেটটাই থাকবে সেখানে লিওনেল মেসিকে আটকানো, মেসি যেন ওই মিডফিল্ড রানগুলো না নিতে পারে। সেটা হতেই পারে, তবে এই অ্যাট দিস পয়েন্ট লিওনেল মেসিকে নিয়ে আলাদা করে আলোচনা করার মানে কোনো অর্থ নাই, কারণ উনি হচ্ছে টেকনিক ট্যাকটিক্স সবকিছু তাই না, মানে কি শেষ পর্যন্ত হবে। কিন্তু যেটা দেখে লাভ আছে সেটা নিয়ে চলুন আমরা একটু আলোচনা করি, মানে আর্জেন্টিনা আর স্পেনের অবস্থানটা কোন জায়গায়। স্পেন এই বিশ্বকাপে এখনো পর্যন্ত টোটাল ইনসাইড লাইন ব্রেকার কমপ্লিটে সবার ওপরে 388 বার, হাই টার্নওভারে সবার ওপরে 11টা, ডিফেন্সিভ প্রেশার উইদিন 8 সেকেন্ড অফ দ্য পজিশন টার্নওভার সেই হিসেবে তারা সেকেন্ড। অন্যদিকে আর্জেন্টিনা তারা অ্যাভারেজ পজিশনে এগিয়ে আছে সবার ওপরে, লাইন ব্রেকিং থ্রু অপোজিশন তারা প্রায় 30%-এর কাছাকাছি এই কাজটা করেছে, যেখানে তাদের অবস্থান দ্বিতীয়, আর 21% ফাইনাল থার্ড এন্ট্রি হয়েছে আর্জেন্টিনার, যে হিসাবে আর্জেন্টিনা সবার ওপরে। মানে আর্জেন্টিনা ফাইনাল থার্ডে সবচেয়ে বেশি বল নিয়ে গেছে, তারা আক্রমণে গেছে। গোলের সংখ্যা হয়তো অন্য কথা আমাদেরকে বলছে, গোল পেতে হয়তো আর্জেন্টিনাকে বেগ পেতে হয়েছে, কিন্তু ফাইনাল থার্ডে সবচেয়ে বেশি বল সাপ্লাই দেওয়া দলটার নাম আর্জেন্টিনা। আবার সবচেয়ে বেশি বল পজিশন ধরে রাখা দলের নাম স্পেন। আবার এভারেজ সবচেয়ে বেশি অ্যাট এ টাইম বল দলের নাম আর্জেন্টিনা, প্রায় 30%-এর কাছাকাছি সেই ব্যাপারটা। এখন এই ধরনের ফিলোসফি যখন মিলে যায়, বল পজিশন টু বল পজিশন, দিন শেষে এরপরে অনেক সময় পার্থক্য করে দেন লিওনেল মেসির মতো ফুটবলাররা। মানে এই ম্যাচে টেকনিক্যাল অ্যাবিলিটি আমার কাছে মনে হয় দিন শেষে পার্থক্য, সেটা দলগত টেকনিক্যাল অ্যাবিলিটি হতে পারে, আবার একা লিওনেল মেসির টেকনিক্যাল অ্যাবিলিটি হতে পারে। আপনি যদি 11-11 মেলানোর চেষ্টা করেন টেকনিক্যাল দিক থেকে, সম্ভবত স্পেন কিছুটা এজ পাবে, কারণ তাদের যে ভেতরের মানে বোঝা পড়া সেই কারণে। আবার আপনি হচ্ছে একটু আগে বলছিলেন ওই ফাইনাল থার্ডে ইনভলভমেন্ট বা সবকিছু, সেখানে আর্জেন্টিনার গোল স্কোরারের নাম্বারটা খেয়াল করেন, গোল স্কোরারের অপশনগুলো খেয়াল করেন। স্পেন কিন্তু এবারে বিশ্বকাপে গোল দিতে কিন্তু তারা ধুকছে। হ্যাঁ, আপনি ওয়ারথাবালের কাছ থেকে 5টা গোল পেয়েছেন, অন্য যদি আপনি হিসেব করেন পেড্রো পরো হচ্ছে 2টা গোল, ওভারঅল তারা গোলেই দিয়েছে আসলে বিশ্বকাপে 13টা। এই জায়গায় আর্জেন্টিনার যেই প্লাস পয়েন্টটা, তারা গোল দেওয়ার মোমেন্টগুলো কখন বেছে নেয়? আফটার 75 মিনিটসের পর তাদের এবারের বিশ্বকাপে 13টার উপরে তাদের হচ্ছে গোল আছে, যেখানে 18টা গোলের মধ্যে। ওইটা হচ্ছে আর্জেন্টিনার একটা শক্তির জায়গা, তারা ফাইনাল থার্ডে তাদের ইনভলভমেন্ট রাখতে পারছে। এবং আর্জেন্টিনার আরও একটা স্ট্রং পার্ট হচ্ছে, যেটা মনে হয় যে তারা অপোজিশন কিভাবে খেলে সেটা দেখে তারা হচ্ছে তাদের গেম প্ল্যানটা ইনস্ট্যান্ট মাঠের মধ্যে সেটা শিফট করতে পারে। এইটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আর্জেন্টিনা। স্পেনের দিক থেকে হয়তো ব্যাপারটা একটু অন্যরকমই হবে। এখন এই ট্যাকটিক্যাল মার প্যাচের আলোচনা সারা দিন ধরে করা সম্ভব। যেমন এই ম্যাচে আপনি বলতে পারেন যে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ বা অন্য পাশের উনাই সিমন, তারা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবেন। বিশ্বকাপের ফাইনালে বরাবরই আপনি দেখবেন যে গোলকিপারের একটা দুর্দান্ত সেভ থাকে, যেটা আলটিমেটলি ম্যাচে একটা বড় ধরনের প্রভাবক হিসেবে কাজ করে। অনেক কিছুই করতে পারে, তবে এই ট্যাকটিক্যাল মার প্যাচের হিসেবগুলো অনেকটা এরকমই। আপনি আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে যে এই ম্যাচের এই মার প্যাচে আপনি কাকে রাখছেন এগিয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.